ড্রামাটি শুরু হয় এই ড্রামার ফিমেল লিডকে দেখিয়ে, তার নাম জিয়াং। জিয়াং এখানে আমাদেরকে তার সম্পর্কে বলে, আর রাস্তা দিয়ে একা একা হাঁটছিল তখন আমাদেরকে বলতে থাকে 2 বছর আগে জিয়াং এর বাবার কোম্পানি ব্র্যান্ড আপ হয়েছে, আর এরপরে তো তাদের উপরে অনেক বেশি লোন চলে আসে। তখন জিয়াং তার জীবন চালানোর জন্য জিয়াং এর আন্টির বাড়িতে থাকতে বাধ্য হয়েছে। কিন্তু জিয়াং এটাও জানতো না যে ওর আন্টি আঙ্কেলও অনেক বেশি টাকা সবার থেকে ধার নিয়েছে, আর যেই সব টাকাগুলো এখন পরিশোধ করতে হবে জিয়াংকে। রাস্তায় একজন মহিলা জিয়াংকে দেখার পর জিয়াংকে অনেক বাজে কথা বলে। এই মেয়েটি অশুভ, নিজের ড্যাড আর মমকে তো শেষ করে দিয়েছে, এখন আন্টি আঙ্কেলকেও শেষ করতে এসেছে। বাট জিয়াং এখানে ওনার কথাগুলোতে গুরুত্ব দেয় না, কারণ জিয়াং এর কাছে এইসব কিছু কোনো নতুন বিষয় ছিল না। তখনই হঠাৎ করে পিছন থেকে জিয়াংকে কিছু ছেলেরা ডাক দেয়। তখন জিয়াং পিছনে ফিরে তাকালে 3জন গুন্ডাকে দেখতে পায়, তাদের ভিতরে লিডারও রয়েছে। লিডার জিয়াংকে বলে, তোমার আন্টি আর আঙ্কেল আমার কাছ থেকে টাকা নিয়েছে, এখন তুমি ওইসব টাকাগুলো পরিশোধ করবে। আর জিয়াংকে বলছিল এক্ষুনি আমাদের সাথে চলো। এখানে একটি বিল্ডিং এর বেলকনিতে দাঁড়িয়ে ছিল এই ড্রামার মেন লিড, তার নাম ইয়াং। সে তো এইসব কিছু দেখে আর মনে মনে বলে আবারও একটি ইনোসেন্ট মেয়ে এখানে এসেছে, এখন একে কে বা এখানে বাঁচাবে। অ্যাসিস্ট্যান্টকে বলে চলো এখান থেকে। বাট তখনই অ্যাসিস্ট্যান্ট নিচে দেখতে পায় মেয়েটি তো এখানে ওইসব গুন্ডাদের সাথে অনেক ভালোভাবে ফাইট করেছে, আর গুন্ডাদেরকেও তাড়িয়ে দিয়েছে এখান থেকে। তাই অ্যাসিস্ট্যান্ট বলে বস এখানে একবার দেখুন কি হচ্ছে। তখন ইয়াং যখন নিজের এই সিন দেখে বলে মেয়েটা অনেক বেশি ইন্টারেস্টিং। এইদিকে লিডার একটি ইলেকট্রনিক জিনিস নিয়ে জিয়াংকে ভয় দেখাতে আসে। জিয়াং তো ভয় পেয়ে এখান থেকে দৌড় লাগায়, কিন্তু আরো দুটো গুন্ডা ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তখন এখানে ইয়াং আসে, আর হিরো তো গুন্ডাদের সাথে অনেক বেশি ফাইট করে, ওদেরকে হারিয়ে দেয় আর জিয়াং এর হাত ধরে ফেলে। জিয়াংকে বলে তুমি আমার সাথে চলো। জিয়াংকে জিয়াং এর বাড়িতেই নিয়ে আসে। জিয়াং তো মনে করেছে এই ছেলেটি অনেক ভালো, ওর জীবন বাঁচিয়েছে, তাই এখানে ইয়ানকে থ্যাংক ইউ বলে। বাট তখনই ইয়ান বলে তোমার মনে হয় না তুমি থ্যাংক ইউ বলতে একটু লেট করে ফেলেছো। একটি গান বের করে জিয়াংকে ভয় দেখাতে থাকে। জিয়াং এতে অনেক ভয় পেয়ে যায়, হঠাৎ করে ছেলেটি ওর সাথে এরকম কেন করছে, কারণ এর আগে তো কখনোই ওর ইয়ানের সাথে দেখা হয়নি, তাহলে ইয়ান ওর সাথে এমনটি কেন করতে যাবে। তখন ইয়ান বলে যে তোমার বাবা আমার কোম্পানি থেকে অনেক শেয়ারগুলো তোমার বাবার কোম্পানিতে নিয়েছিল, কিন্তু ওনার কোম্পানি এরপরে ব্র্যাঙ্ক আপ হয়ে যায় আর আমাকে টাকাও ফেরত দেয়নি, তাই এখন তুমি আমাকে ওইসব টাকাগুলো ফিরিয়ে দেবে। এটা শোনার পরে জিয়াং বলে আমার বাবা তোমার কাছ থেকে টাকা নিয়েছে, তাহলে এর সাথে আমার কি সম্পর্ক, আমি তো তোমার কাছ থেকে কোনো টাকা নিইনি। কিন্তু এরপরও বলে আমাকে 3 দিনের সময় দাও, আমি তোমার টাকা ফিরিয়ে দেব। ইয়ান বলে কি মনে হয় যে তোমাকে আমি আরো সময় দেব, এখন আর আমি কোনো সময় দেব না, তুমি আজই আমাকে টাকা দেবে। জিয়াং বলে কিন্তু আমার কাছে টাকা নেই, তাহলে তোমাকে টাকা কিভাবে দেব। ইয়াং বলে আরেকটি উপায় রয়েছে তোমার টাকা দেওয়ার। এইটা বলে ও তো এখানে গানে দিয়ে জিয়াং এর পুরো বডিতে টাচ করতে শুরু করে, আর এখানে ওর মতলব তখন জিয়াং ভালো করে বুঝতে পারে, যার কারণে জিয়াং বলে তুমি যদি এইটা করে নাও তাহলে কি আমি আর তোমাকে টাকা দেব না। ইয়ান বলে এমনটি হতে পারে। তখন জিয়াং বলে ঠিক আছে, তাহলে আর দেরি কেন করছো। আর এখানে ও নিজেই তখন নিজের ড্রেস খুলতে শুরু করছিল। ইয়ান তো মনে করে যে এমন কোনো কিছুই করবে না, যখন দেখতে পায় জিয়াং তো থামার নামই নিচ্ছে না, তখন নিজে থেকে জিয়াংকে থামতে বলে, আর জিয়াংকে 3 দিনের সময়ও দিয়ে দেয় ওকে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য। এখান থেকে চলে যাওয়ার পরে জিয়াং মনে মনে বলে আমি ভাবতেও পারিনি যে আমার লাইফটা এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। তখনই বাইরে ওর আন্টি আর আন্টির হাজবেন্ড আসে। আসলে ওনারা ভেবেছে এতক্ষণে ওদের কাছ থেকে যারা টাকা পায় তারা অবশ্যই এখান থেকে জিয়াংকে নিয়ে গিয়েছে। বাট ভিতরে আসার পর জিয়াংকে দেখার পর একটু বিরক্তই হয়, আর জিয়াংকে বলে তুমি এখনো এখান থেকে যাওনি, আর তোমাকে না বলেছি এখানে কখনোই আসবে না, আমরা শুধু শুধু তোমাকে বড় করেছি, এর বদলে আমরা তোমার কাছ থেকে কোনো কিছুই পাইনি। আন্টি বলে কোনো কিছু করে তুমি তো আমাদের উপকার করতে পারছো না, অন্তত ওদের সাথে গিয়ে আমাদের টাকাগুলো পরিশোধ করে দেওয়ার কাজ করতে পারতে। এবার জিয়াং আন্টির ওপরেই রেগে যায়। আঙ্কেল বলে তোমার এত বড় সাহস, তুমি কিভাবে তোমার আন্টিকে হার্ট করতে পারো, আমরা তোমাকে বড় করেছি। তখন জিয়াং এখানে একটি ফ্লাওয়ার টপ ভেঙে ফেলে, দেন ওখান থেকে কাজ উঠিয়ে আন্টির গলায় ধরে, দেন বলে আপনারা যদি আমার সাথে আরো কিছু করেন তাহলে এখানে আমি আন্টিকেই মেরে ফেলবো। আর এখানে এটাও বলে যে আপনারা ছোটবেলা থেকে আমাকে শুধুমাত্র নিজেদের ফায়দার জন্য কাজে লাগিয়েছেন, কিন্তু এখন আর আমি এরকম কোনো কিছুই করতে চাই না, আমি আপনাদের সাথে সবকিছু শেষ করে এখান থেকে চলে যাব। তখনই আঙ্কেল বলে তুমি কি তোমার নিজের সিস্টারকে দেখতে চাও না, ও কিন্তু এখনো আমাদের সাথেই রয়েছে। তখন একটু ভয় পেয়ে যায় জিয়াং, আর নার্ভাস হয়ে এখানে বলে যে আমার সিস্টার এখন কোথায় রয়েছে, আপনারা ওর সাথে কি করেছেন। আঙ্কেল বলে তোমার সিস্টার যেখানেই রয়েছে ভালো রয়েছে, আর তাকে যদি দেখতে চাও তাহলে শেষবারের মতন আমাদের
আমাদের একটি উপকার করে দাও। বস লি আমাদের কাছ থেকে অনেক টাকা পায়, তুমি শুধুমাত্র একবার ওনার সাথে বেড শেয়ার করবে। আর জিয়াংকেও তখন বাধ্য হয়ে রাজি হতে হয় নিজের সিস্টারকে বাঁচানোর জন্য। এরপরে বাড়ি চলে আসে, ওখানে গুন্ডারদের লিডারের সাথে দেখা হয়। জিজ্ঞাসা করে, আবারও এখানে এসেছো? জিয়াং বলে, আমাকে লির কাছে নিয়ে যাও। লিডার এখানে ওকে একটি ড্রেস দেয়, বলে এইটা পরে নাও। আর তখন কথা মতন জিয়াং ওই ড্রেস পরে নেয়। ওকে একটি রুমের ভিতরে নিয়ে আসা হয়। এখানে আসার পর জিয়াং দেখতে পায় ইয়ানকে, বাট ইয়ানের সাথে কথা বলে না, ইয়ানকে ইগনোর করে এগিয়ে যায়। সামনে একজন ওল্ড ম্যানকে বসে থাকতে দেখে, আর এই ওল্ড ম্যানই হচ্ছে লি। আর তার সাথে জিয়াংকে এখানে সময় কাটাতে হবে। যেখানে ওল্ড ম্যান তো জিয়াংয়ের মতন ইয়াং একটি মেয়েকে দেখার পরই খুশি হয়ে যায়, আর জিয়াংকে নিজের কাছে আসতে বলেছিল। জিয়াংয়ের সাথে মিসব্যবহার করতে নেবে, তখন জিয়াং ওই ওল্ড ম্যানের মেইন পয়েন্টে আঘাত করে। জিয়াং এরকম কোনো কিছু এখানে করতে চাচ্ছিল না। এতে করে গুন্ডাদের লিডার অনেক রেগে যায় জিয়াংয়ের ওপরে। জিয়াংকে বলে, এখান থেকে পালিয়ে কোথাও যেতে পারবে না, তোমাকে তো এটা করতেই হবে। বাট তখনই এখানে ইয়ান আসে জিয়াংকে বাঁচানোর জন্য। জিয়াংয়ের হাত ধরে জিয়াংকে এখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন লিডার বলে, তোমার কি মনে হয় মেয়েটিকে নিয়ে এখান থেকে এত সহজেই চলে যেতে পারবে? ইয়ান বলে, এই শহরে কেউ এমন নেই যে কিনা আমার ডিসিশনের ওপরে কোনো সিদ্ধান্ত নিয়েছে, তো তোমরাও পারবে না। তখন গুন্ডারা আসে ওকে মারার জন্য। ইয়ান আবার ওদের সাথে অনেক বেশি ফাইট করে আর এখান থেকে জিয়াংকে নিয়ে চলে যায়। এরপরে জিয়াংকে নিজের সাথে করে একটি জায়গায় নিয়ে আসে, আর এখানে ইয়ান নিজেই তখন ড্রিঙ্ক করতে শুরু করে। জিয়াং আবারও এখানে ইয়ানকে থ্যাংক ইউ বলে, ওকে 2বার গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য। ইয়ান বলে, থ্যাংক ইউ বলে কি করবে? তুমি কি মনে করেছো আমি তোমাকে ওদের হাত থেকে বাঁচিয়েছি কোনো কারণ ছাড়াই? তুমি এখন আমাকে খুশি করবে। জিয়াং বলে, ঠিক আছে, তাহলে চলো এটা তাড়াতাড়ি শেষ করে ফেলি। এখানে ইয়ানের উপরে বসে পড়ে। ইয়ানের বেল্ট খুলতে চাচ্ছিল আর ইয়ানকে একটু সিরিয়াস করার চেষ্টা করে, বাট ইয়ান তখন ওকে থামিয়ে দেয়। জিয়াংকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরপরে জিয়াংকে বলে, তোমাকে আমি অন্য একটি কাজ দিতে চাই, আর ওইটা হচ্ছে তুমি আমার বড় ভাইকে সিডিউস করবে। জিয়াং একটু অ্যাক্টিং করে, সিডিউস এটা আবার কি? এটা কিভাবে করে? আমি তো এটা একদমই করতে পারি না। ইয়ান বলে, আমি তো তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি এটা করতে পারবে, কারণ আমার চোখ কখনোই ধোকা দেয় না। জিয়াং ইয়ানকে বলে, তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও। জোর করে ইয়ানকে কিস করে নেয়। ইয়ানও তখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। দুজনে একে অপরকে কিস করতে শুরু করে আর নাইট স্পেন্ড করে। এরপরে ইয়ান উঠে পড়ে, বলে যে এরকম ভাবে কি তাহলে আমি অন্য কাউকে এখন সিডিউস করব? এখন মনে হয় আমি শিখে গিয়েছি। আর এখানে তখন ড্রেস পরছিল ইয়ান। ইয়ান বলে যে আমি জানি তুমি অনেক ভালোভাবে আমার জন্য এই কাজটি করতে পারবে, তুমি এখন এইটার আমাকে সাহায্য করো, তাহলে আর আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না। জিয়াং বলে, কিন্তু আমি তোমার ভাইকেই কোথায় পাবো? আর তোমার ভাইকে আমি চিনিও না। ইয়ান বলে, কাল আমার গ্র্যান্ডপার বার্থডে পার্টি রয়েছে আর ওখানে আমার ভাই আসবে, তখন তুমি ওর সাথে সবকিছু করতে শুরু করবে, এটাই তোমার কাজ। এরপরে ইয়ানের গার্ডরা এখানে ওই গুন্ডাদের লিডারকে ধরে নিয়ে আসে, আর এখানে বলে জিয়াংকে যে তোমার ইচ্ছা মতো তুমি ওকে শাস্তি দিতে পারো। জিয়াং ওই গুন্ডা লিডারের কাছে আসে, তাকে বলে যে এখন তো ওনাকে মুখ খুলতে বলে। আর যখন ওই ছেলেটি নিজের মুখ ওপেন করে, জিয়াং ওর মুখটা পুড়িয়ে দেয়। এরপরে বার্থডে পার্টির সিন দেখানো হয় গ্র্যান্ডপার। এটা বার্থডে পার্টি কোনো দিক থেকে মনে হচ্ছিল না, বরং একটি বিজনেস মিটিং মনে হচ্ছিল। একটু পরে এখানে ইয়ান নিজের সাথে করে জিয়াংকে নিয়ে আসে, কিন্তু ওকে দেখার পর কেউ যেন একদমই খুশি হয় না। ইয়ান এখানে জিয়াংকে থাকতে বলে আর গ্র্যান্ডপাকে চলে যায় গিফট দিতে। গিফট পাওয়ার পরেও গ্র্যান্ডপা এখানে কোনো কথাই বলে না ইয়ানের সাথে। তো বোঝাই যাচ্ছে ইয়ানের সাথে ফ্যামিলি সম্পর্ক ভালো না। আর ইয়ান কেনই বা এই ফ্যামিলি থেকে বের হয়ে গিয়েছে তা আমরা পরে জানতে পারবো। একটু পরে ইয়ানের বড় ভাই চলে আসে, যার নাম শ্যান। শ্যানকে দেখার পর অনেকটাই অবাক হয়ে যায় জিয়াং। জিয়াংয়ের একটি কথা মনে করে, জিয়াং যখন জেলখানার ভিতরে বন্দি ছিল তখন একবার শ্যান ওর কাছে এসেছিল, আর জেলের ভিতরে শ্যানই সবসময় ওকে বুলিং হওয়ার হাত থেকে বাঁচাতো। আজ এখানে শ্যানকে দেখার পর ও তো শ্যানকে কিছুতেই গিয়ে সিডিউস করতে পারবে না, নার্ভাস হয়ে যায়। এইটা বুঝতে পারে ইয়ান। ও বলে, আমার মনে হচ্ছে যে তুমি ওকে সিডিউস করতে পারবে না। হাত ধরে নিজের সাথে করে একটি জায়গায় নিয়ে আসে। বলেছিলাম না, যখন ও নিজের ফিয়ন্সিকে নিয়ে সবার সামনে আসবে তখন তুমি এখানে ওকে সিডিউস করতে শুরু করবে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো ওকে দেখার পর কনফিউজড হয়েছো। এইটা বলে নিজের বেল্ট দিয়ে এখানে জিয়াংয়ের হাতে বেঁধে দেয়। এরপরে জিয়াংকে কিস করতে শুরু করে। তখনই কেউ একজন এসে ইয়ানের মাথায় বন্দুক তাক করে। এটা অন্য কেউ না, শ্যান। এখানে এসে ইয়ানকে এরকম ভাবে ভয় দেখাচ্ছে। শ্যান জিজ্ঞাসা করে, তুমি এই মেয়েটিকে কেন ডিস্টার্ব করছো? ওকে ছেড়ে দাও।
ইয়ান বলে, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই মেয়েটির বাবা আমার কাছ থেকে অনেক বেশি টাকা নিয়েছে, কিন্তু টাকা পরিশোধ করতে পারেনি, তাই এখন এই মেয়েটি আমাকে টাকা দেবে। শান বলে, ঠিক আছে, তুমি ওর থেকে কত টাকা পাও আমাকে বলো, আমি তোমাকে সব টাকা দিয়ে দেব। ইয়ান বলে, এই ব্যাপার, তাহলে আমি আর কোনো কিছুই বলবো না। ইয়ান আর কোনো কিছু না বলে এখান থেকে চলে যায়। এরপরে শ্যান আসে জিয়াং এর কাছে। জিয়াংকে অনেক ইনোসেন্ট দেখাচ্ছিল, তাই জিয়াংকে নিজের রুমে নিয়ে আসে। জিয়াং এর হাতে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। বেল্ট দিয়ে হাত বেঁধে দেওয়ার কারণে ও আঘাত পেয়েছে। এরপরে জিজ্ঞাসা করে, ইয়ান তোমাকে কেন এরকম ভাবে ডিস্টার্ব করছে? জিয়াং ইনোসেন্ট হয়ে বলে, আমার ড্যাডের কোম্পানির ওপরে অনেক বড় ইনভেস্টমেন্ট করেছে, এরপরে তো আমার ড্যাড মারা গিয়েছে, তাই ওকে আর কোনো টাকা দিতে পারেনি, এখন আমার কাছ থেকে টাকা চাইছে, তাই আমাকে এইসব কিছু করতে হচ্ছে ওর সাথে থেকে। শ্যান বলে, কত টাকা পায় আমি তোমাকে টাকা দেবো, তাহলে আর তোমাকে ওর সাথে থাকতে হবে না, আর ও তোমাকে বুলিংও করতে পারবে না। এরপরে বলে, তুমি এখানেই থাকো, আমি তোমার জন্য কফি নিয়ে আছি। জিয়াং বলে, আপনি এখানে বসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আছি। এটা বলে জিয়াং চলে যায় কফি নিয়ে আসতে। আর এখানে ইয়ান ওকে যে ড্রাগসটি দিয়েছিল শ্যানকে দেওয়ার জন্য, ওইটা শ্যানের কফির ভিতরে মিশিয়ে দেয়। এরপরে চলে আসে শ্যানের কাছে কফি নিয়ে, শ্যানকে কফি খেতে দেয়। শ্যান এই কফিটা খেতে নিচ্ছিল, কিন্তু ওর মনে পড়ে যে শ্যান ওকে সবসময় হেল্প করে, তাই শ্যানকে বলে, এই কফির ভিতরে কিছু একটা পড়েছে, আমি আপনার জন্য নতুন একটি কফি নিয়ে আসবো। এইটা বলে শ্যানকে তো আর ওই কফি খেতে দেয় না, বাট এরপরও শ্যানের শরীর দুর্বল হতে থাকে। আর আমরা ইয়ানকে বাইরে দেখতে পাই। ইয়ান বলে, আমি আগে থেকেই জানতাম এরকম কিছু একটাই হবে, তাই আমি প্রথমেই ওকে ড্রাগস দেওয়া কফি খাইয়ে দিয়েছি। সবকিছু আমার প্ল্যান অনুযায়ী হচ্ছে। ভিতরে জিয়াং তো বুঝতে পারে না হঠাৎ করে কেন শরীর খারাপ হতে শুরু করেছে শ্যানের। তার উপরে আবার রুমের বাহিরে শ্যানের ফিয়ন্সি চলে আসে, জিজ্ঞাসা করে, তুমি ভিতরে কার সাথে রয়েছো? দরজা খোলো। ভিতরে চলে আসে। তখনই জিয়াং বুদ্ধি খাটিয়ে পিছনের একটি দরজা দিয়ে বের হয়ে যায়। বাহিরে ইয়ান ওর জন্যই অপেক্ষা করছিল। ওকে দেখার সাথে সাথেই ওকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, তুমি তো কোনো কাজই এখানে ভালোভাবে করতে পারছো না, বলেছিলাম ওকে সিডিউস করার কথা, বাট তুমি এটা কেন করছো না? তোমাকে এখানে আমার জন্য কাজ করতে নিয়ে এসেছি। জিয়াং বলে, জেলখানায় আমাকে অনেকবার হেল্প করেছে শ্যান, তাই আমি শ্যানের সাথে এমনটি করতে পারবো না। এরপরে তো ওখান থেকে একটি ছাতা নিয়ে বাইরে আসে। তখন ওর সামনে আর পিছনে অনেক গার্ড চলে আসে, চতুর্দিক থেকে ঘিরে নেয়। একটু পরে এখানে সুই আসে। সুই বলে, তুমি ভিতরে আমার ফিয়ন্সিকে সিরিয়াস করার চেষ্টা করেছিলে, তাই তোমাকে তো শাস্তি পেতেই হবে। তখন ইয়ান নিজের কার নিয়ে আসে। কারের ভিতর থেকে বাইরে এসে জিজ্ঞাসা করে, মিসেস জিয়াং, আমার মনে হয় আপনার আমার সাহায্যের প্রয়োজন রয়েছে। কিন্তু এখানে জিয়াং অ্যাটিটিউড দেখিয়ে ওকে বলে, কোনো দরকার নেই। ইয়ান বলে, ঠিক আছে, তবে আমি এক্ষুনি এখান থেকে যাব না, দাঁড়িয়ে থেকে মজা দেখব। সুই তখন গার্ডদেরকে বলে, এই মেয়েটিকে অনেক বেশি মারধর করো, যতক্ষণ পর্যন্ত এইটা বুঝতে না পারে ওর যোগ্যতা আসলে কোথায়। গার্ডরাও মারতে চলে আসে। ইয়ানের একটু চিন্তা হচ্ছিল। প্রথমে তো জিয়াং ওদের সাথে ভালোই ফাইট করতে পারে, কিন্তু কতক্ষণই বা একটি মেয়ে হয়ে এত সব ছেলেদের সাথে ফাইট করবে, নিচে পড়ে যায়। সুই এইসব দেখে মজা পাচ্ছিল। আর গার্ডরা যখন আবারও মারতে আসবে, তখনই বাইরে শ্যান আসে। সুই শ্যানকে দেখার সাথে সাথে ভয় পেয়ে পালিয়ে যায়। শ্যান আসে জিয়াং এর কাছে, জিয়াংকে বলে, তুমি ঠিক আছো? আর ওকে সাহায্য করছিল। এইসব দেখার পর ইয়ানের তো জেলাস ফিল হতে থাকে। এইটা বুঝতে পারে জিয়াং, তাই ইচ্ছা করে এখানে শ্যানকে হাক করে নেয়, আরো বেশি ইয়ানকে রাগানোর জন্য। শ্যান আবারও জিয়াংকে নিজের বাড়িতে নিয়ে আসে। এখানে জিয়াং, তোমাকে আজ এত সব কিছু সহ্য করতে হয়েছে। তখন বলে জিয়াং, এর জন্য তোমাকে সরি বলতে হবে না, আর আমি একটুও কষ্ট পাইনি। শ্যান বলে, এরপরও আমি তোমাকে আবারও সরি বলবো, আর অনেকটাই রাত হয়েছে, তুমি চাইলে আজ রাতের জন্য আমার বাড়িতেই থাকতে পারো। উপর থেকে ইয়ান এইসব দেখে অনেক বেশি রেগে যাচ্ছিল। এইদিকে শ্যান ওকে বলে যে, তুমি এখানে সেফ রয়েছো, তাই এখানেই থাকো আজ রাতের জন্য, আমাকে এখন বাইরে যেতে হবে। জিয়াং ও ইয়াংকে জেলাস ফিল করার জন্য এখানেই থাকতে রাজি হয়। একটু পরে শ্যান নিজের বাড়ি থেকে বের হয়ে যায়। তখন জিয়াং উঠে পড়ে এই বাড়িটা ভালোভাবে ঘুরে দেখার জন্য। ওপরে ইয়ানকে দেখতে পায়, বাট ইয়ানকে দেখার পর ওর ফেসে কোনো রিয়াকশন ছিল না। তাই ইয়ান বলে, আমাকে দেখার পর হ্যাপি কেন হচ্ছে না? তাই নিজে থেকে চলে আসে ওর সাথে কথা বলতে। জিয়াং এর কাছে এসে বলে, তুমি তো দেখছি ভালোই অ্যাক্টিং করতে শুরু করেছো, বলেছিলাম ওকে সিডিউস করতে, বাট এমন কোনো কিছু তুমি কেন করছো না? জিয়াং বলে, আমি তোমার কথা মতন কাজই বা কেন করব? তখন তো ইয়ান ওর উপরে রেগে যায়, আর এখানে ওকে জোর করে কিস করতে চাচ্ছিল। প্রথমে তো জিয়াং অনেকবার বাধা দেয়, বাট এখানে ও তো ইয়ানকে কিছুতে বাধাই দিতে পারছিল না। আর ইয়ান তো চায় যে এখন ওর সাথে রোম্যান্স করবে, যেহেতু ওর কোনো কাজে আসতে পারছে না জিয়াং।
তাই ইয়ান নিজের শার্ট খুলতে শুরু করে। জিয়াং ওকে আর কিছুই বলে না। দুজনে এখানে আবারও একে অপরের সাথে রোম্যান্স করে। পরের দিন সকালে দেখানো হয় ইয়ানকে। দুজনে এখনো কিন্তু শ্যানের বাড়িতেই রয়েছে। তখনই শ্যান বাড়িতে আসে আর ওদের রুমের দিকে এগিয়ে যেতে থাকে, যার কারণে জিয়াং তো একটু ভয় পায়। ইয়ান বলে, আমি এখান থেকে কোথাও যাব না, তুমি এখন কি বলবে ওকে তুমি ভেবে দেখো। জিয়াং ভয় পেয়ে যায় আর ইয়ানকে বারবার বলে এখান থেকে চলে যেতে, কিন্তু ইয়ান যখন চলে যেতে একদমই রাজি হয় না, তখন তো জিয়াং নতুন একটি প্ল্যান তৈরি করে সেন্ট প্রমাণ করবে। তাই শ্যান যখন বাইরে এসে দরজায় নক করতে থাকে তখন ও দরজা খুলে দেয়। শ্যান ভিতরে আসার পর জিয়াং এর সাথে ওখানে যখন কিমকে বিনার সাথে দেখে তখন একটু রেগে যায়। আর জিয়াং তো ইনোসেন্ট সেজে বলে, এতে আমার কোনো কিছু করার ছিল না, আমার কাছ থেকে টাকা চায় কিন্তু আমার কাছে টাকা নেই, তাই আমি 6 মাসের জন্য ওর গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়েছি, আর যখন ইচ্ছা এসে আমাকে ইউজ করতে পারবে। ইয়ান শ্যানকে রাগানোর জন্য বলে, ব্রাদার আমাকে কিছু বলতেও পারে না ইয়ানকে। শ্যানও এই সব কিছুতে অনেকটাই রেগে যায়। ইয়ান এখানে জিয়াংকে বলে চলো আমার সাথে, আর ওর ব্রাদারকে বলে যে আমাদের দুজনের সামনে থেকে সরে যাও, আমাকে এখান থেকে যেতে দাও। শ্যান তো অনেকটাই রেগে যায় বাট কিছুই বলে না। বাইরে দুজনেই কারের ভিতরে ওঠে। যদিও ভিতরে ইয়ান তো অনেক বড় বড় কথা বলছিল, কিন্তু ভিতরে কিন্তু ইয়ানই জিয়াংয়ের কে ভয় পাচ্ছিল। এখানে জিয়াংকে বলে, তুমি ওর বাড়ি থেকে কেন চলে এসেছো, ওখানে থাকলে তুমি ওর ফোনটা আমাকে দিতে পারতে। জিয়াং বলে, কি মনে হয় যে ও এত সহজে আমাকে এখান থেকে যেতে দেবে? দেখো আমি শুধুমাত্র 3 মিনিট এখানে থাকবো, আর আমি 1 থেকে 3 গোড়ার ভিতরে দেখবে যে আমার কাছে ফোন করে ফেলেছে তোমার ভাই। আর জিয়াং এর কথা এখানে সত্যি প্রমাণ হয়, কারণ ওকে তো 3 সেকেন্ড অপেক্ষা করতে হয়নি, এর আগে ফোন করে বসে শ্যান। জিয়াং বলে, দেখেছো ও নিজেই আমাকে ফোন করেছে, আর আমার মনে হয় আমি ভালো জায়গায় আগুন লাগাতে পেরেছি, আর আমি যে প্ল্যান করেছি এটা একদমই সঠিক ছিল। জিয়াং কথা বলে শ্যানের সাথে। শ্যান বলে, তুমি কি আমার সাথে পরে রেস্টুরেন্টে দেখা করতে পারবে? জিয়াং বলে, হ্যাঁ তুমি আমাকে অ্যাড্রেস সেন্ড করে দিও, আমি চলে যাব। ইয়ান বলে, তোমাকে যতটা বেশি চালাক ভেবেছিলাম তুমি তো দেখছি ওর থেকেও বেশি চালাক। পরের সিনে দেখানো হয় ও চলে এসেছে শ্যানের সাথে দেখা করতে, যেখানে অনেকটা ইনোসেন্ট আর আপসেট হয়ে বসেছিল। শ্যান বলে, তুমি কেন ওর সাথে ডিল করতে রাজি হয়েছো? তোমাকে বলেছি না যে আমি তোমাকে টাকা দেব, ও কত টাকা তোমার কাছ থেকে পায়? শুধু আমাকে একবার বলো ওর সাথে ডিল করার কি দরকার? জিয়াং বলে, তুমি এমনিতেও জেলখানাতে আমাকে অনেক সাহায্য করেছো, তাই তোমার কাছ থেকে আর আমি সাহায্য নিতে চাই না, এতে করে আমার অনেক বেশি গিল্টি ফিল হবে, তাই আমি তোমাকে বলতে চাচ্ছিলাম না, আর ওর সাথে ডিল করতে রাজি হয়েছে। শ্যান বলে, ইয়ান আমার হাফ ব্রাদার, তাই তুমি ওকে দেখে ভয় পাওয়ার কোনো কিছু চিন্তা ভাবনা করো না, আর ওর কথা মতন কাজ করবে না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু এরপরেও জিয়াং অনেক বেশি ইনোসেন্ট সাজছিল আর অ্যাক্টিং করে। এখানে শ্যানকে বলে, আপনার কোটের উপরে কিছু একটা পড়েছে, নিজেই চলে যায় ওটা ক্লিন করতে, যার কারণে অনেকটাই ক্লোজে যেতে পারে শ্যানের। শ্যান তো ওর দিকে তাকিয়ে থাকে। এই সুযোগে জিয়াং যখন লুকিয়ে ওর ফোনটা বের করতে নেবে, বাট তখনই এখানে শ্যানের ফিয়ন্সি আসে। সুই ওদের দুজনকে একসাথে দেখার পর আবারও রেগে যায়। জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি আমার ফিয়ন্সির সাথে এখানে কি করছো? তখন শ্যান বলে, আসলে জিয়াংয়ের একটি জবের প্রয়োজন ছিল, আর আমি ওকে জব দেওয়ার জন্যই এখানে নিয়ে এসেছি, আর ওর সাথে এই বিষয় নিয়ে কথা বলছি। সুই বলে, তুমি ওকে জব দিতে চাও? তাহলে আমি ওর জন্য ভালো একটি জব খুঁজে পেয়েছি, কেননা ওই মেয়েটি তোমার অফিসে ক্লিনারের জব করবে, এটা ওর জন্য অনেক ভালো হবে। শ্যান বলে, জিয়াং এরকম জব কেন করবে? জিয়াংয়ের এই জব করার দরকার নেই, আমি ওকে অন্য একটি জব খুঁজে দেব। তখন জিয়াং মনে মনে বলে, আমি যদি ক্লিনারের জব নেই তাহলে সবসময় শ্যানের আশেপাশেই থাকতে পারবো, এতে করে আমার কাজ সহজ হয়ে যাবে। তাই বলে, আমি এই জবটি করতে রাজি রয়েছি, আর এমনিতেও আমার শুধুমাত্র একটি জবেরই তো প্রয়োজন। পরের দিন পুলিশ স্টেশনের সিন দেখানো হয়। তো এখানে ক্লিনারের জব পেয়েছে জিয়াং। ও তখন এখানে ভালোভাবে ক্লিন করেছিল, কিন্তু একটু পরে এখানে সুই আসে আর ওকে অনেক বেশি অপমান করে। এই সব কিছুতে জিয়াং অনেক রেগে যায়, কারণ এখানে ও তো কিছুতেই নিজের অপমান সহ্য করবে না। সুই ওকে অনেক বিরক্ত করে আর ওকে থাপ্পড় মারতে নিয়েছিল, কিন্তু জিয়াং ওর হাত ধরে নেয়। নিজের অপমান আর এখানে কিছুতেই সহ্য করবে না। সুই দেখে ভিতরে তখন এসেছে শ্যান, তাই ইনোসেন্ট হয়ে শ্যানের কাছে আসে। শ্যানকে বলে, দেখো এই মেয়েটিকে আমি ভালো একটি জব দিয়েছি, আর এই মেয়েটি কিনা আমাকেই মারধর করছে, তুমি এখন কিছু একটা বলো। জিয়াং রেগে যায়, ওকে না মারার পরেও বলছে মেরেছে, তাহলে ওকে আমি মেরেই আসবো, এটা বলে ওকে অনেক জোরে থাপ্পড় মারে, আর বলে যে তুমি আমাকে যে জবই করতে দাও না কেন, যেখানে আমার অপমান করা হবে, আমার ইজ্জত দেওয়া হবে না, আমি ওই জবটি করব না, তাই আমি এই জবটি ছেড়ে দেব।
শ্যানকেও বলে আমি এখানে জব করতে পারবো না, তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। শ্যান বলে হয়তো এখানে তোমাদের ভিতরে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা বসে কথা বলতে পারি, কিন্তু জিয়াং এতে রাজি হয় না। পরের সিনে ইয়ানকে দেখানো হয় একটি ক্লাবে এসে গলফ খেলেছিল। তখন ইয়ানের সাথে দেখা করতে জিয়াং আসে। জিয়াং ইয়ানকে একটি চিপ দেয়, ইয়ানকে বলে এটার সাহায্যে তুমি যে কারো ফোনের ডাটা বের করে নিয়ে আসতে পারবে। তো ইয়ান আর ওকে কিছু না বলে ওই চিপটা নিজের কাছে রাখে। ওকে বলে তোমার কাজ আরো ভালোভাবে করতে হবে, ওর ফোনটা কেন নিয়ে এসে আমাকে দিলে না। এখানে জিয়াং বলে আমি তো ভাবছি আজ আমি প্ল্যান অনুযায়ী শ্যানের সাথে নাইট স্পেন্ড করে নেব, কেমন বলো। এটা শোনার পর তো ইয়ান অনেকটাই রেগে যায়। তুমি এটা কিভাবে করছো? আমি তোমাকে শুধুমাত্র ওকে সিরিয়াস করার কথা বলেছিলাম, ওর সাথে বেডে ঘুমানোর জন্য না। জিয়াং বলে ছাড়ো, এটা আমার করতে হবে না। আমার তো মনে হয় শ্যান আমাকে দেখার পর নিজে আমার সাথে এইসব কিছু করতে চাবে, তাই আমার অত কষ্ট করার দরকারই নেই। এইসব কথাগুলোতে অনেকটাই বেশি রেগে যায় ইয়ান, কিন্তু এটা ও জিয়াংকে বুঝতে দেয় না। নিজেকে জিজ্ঞাসা করে আমি কি জেলাস ফিল করছি, বুঝতে পারে যে ও সত্যি জেলাস ফিল করেছে। পরের সিনে শ্যানকে দেখানো হয় অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছে। ওখানে জিয়াং আসে আর ওকে এত বেশি ড্রিঙ্ক করতে মানা করে। শ্যান তখন জিয়াং এর হাত ধরে নেয়। জিয়াংকে বলে আমি তোমাকে অনেক বেশি লাইক করি, কিন্তু এখন আমি কি করব, আমি ডিসিশন নিতে পারছি না। এইটা বলে ও তখন সোফাতেই ঘুমিয়ে পড়ে। জিয়াং এর মুডই তো এখানে খারাপ হয়ে যায়। কোথায় এসেছিল ও শ্যানকে একটু সিরিয়াস করবে, শ্যানের সাথে সময় কাটাবে, বাট শ্যানি তো এখানে ঘুমিয়ে পড়েছে। ততক্ষণে ওর কাছে ইয়ানও ফোন করে। ইয়ান বলে তুমি তোমার কাজ কমপ্লিট করতে পেরেছো? জিয়াং বলে খুব তাড়াতাড়ি করতে পারবো, আমাকে আর একটু সময় দিয়ে দাও। এখানে বলেছিল যে আমার তো শ্যানকে দেখে অনেক বেশি ইনোসেন্ট মনে হয়, আমি ওর সাথে এরকম চিরারি কাজ করতে পারবো না। তখন ইয়ান বলে তুমি আমার ভাইকে দেখে গলে যেও না, তুমি আমার ভাইকে চেনো না, ও ভিতরে অনেক বড় একজন রাক্ষস, বাইরে সবাইকে ইনোসেন্ট ফেস দেখায়। তো আমাকে একটি কথা বলি, ছোটবেলায় যখন আমাদের বাড়িতে অনেক সুন্দর একটি ক্যাট নিয়ে আসা হয়েছিল, তখন তো শ্যাম বলে তুমি এইসব কিছু কিভাবে করতে পারো, আমার তো মনে হচ্ছে তুমি একটি রাক্ষস, আর তোমাকে দেখে আমার অনেক বেশি ভয় করছে। এখানে ইয়ান বলে তুমি আমাকে যা ইচ্ছে তা ভাবতে পারো, শুধুমাত্র আমার কাজ করে দাও। এরপরে ইয়াং লিনের সাথে একটি ডিল করতে আসে। বাইরে আমরা আন্টি আর আঙ্কেলকে দেখতে পাই, তারা তো এখানে প্ল্যান করে জিয়াংকে অজ্ঞান করে ফেলে। ইয়ান লিনের সাথে যখন কন্ট্যাক্ট করছিল তখনই ওখানে হাত আর মুখ বেঁধে নিয়ে আসা হয় জিয়াংয়ের। এখানে লিন বলে তুমি যদি এই কন্ট্যাক্ট পেতে চাও তাহলে তোমার গার্লফ্রেন্ডকে আমার কাছে রেখে যাও, তাহলে আমি কন্ট্যাক্ট করতে রাজি হয়ে যাব। তখন ইয়ান একটু ভাবতে শুরু করে, জিয়াং ওকে বারবার এমনটি করতে মানা করছিল, কিন্তু এরপরে ইয়ান লিনকে বলে ঠিক আছে একে রেখে দাও, আর কন্ট্যাক্ট পেপার নিয়ে বাইরে চলে আসে। কিন্তু বাইরে আসার ভিতরে আসে জিয়াংকে বাঁচানোর জন্য, কিন্তু এর আগেই তো জিয়াং ওই লিনকে মেরে ফেলেছে। এটা দেখার পর একটু থেমে যায় ইয়ান। এরপরে বলে তুমি কি আবারও জেলে যেতে চাচ্ছো? তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও, আর নিজে ওখানে দাঁড়িয়ে থাকে। পুলিশে তখন ইয়ানকে লিনকে খুন করার অভিযোগে গ্রেপ্তার করে নেয়। পরের দিন আবারও এখানে আসে জিয়াং। দেখতে পায় ইয়ানের ড্যাড এখানে ইয়ানকে অনেক বাজেভাবে মারধর করছে, এতে করে ইয়ানের পেটে থেকে অনেক বেশি রক্ত পড়তে শুরু হয়েছে। কিন্তু আমরা দূরে দাঁড়িয়ে থাকতে দেখি শ্যানকে, ও তো এইসব দেখে মজা পাচ্ছিল। জিয়াং এখানে আবারও ক্লিনারের জব করতে এসেছে। ইয়ান বাইরে এসে জিয়াংকে দেখার পর অবাক হয়ে বলে তাহলে তুমিও এখানে এসেছো? এরপরে চলে যায়। রাতে দেখা করেছে, তোমার সাথে থাকতে চাই। শায়না যখন ওকে কিস করতে নেবে তখনই শায়নের কাছে একটি ফোন চলে আসে। দুজনে একে অপরকে কিস করতে পারে না। জিয়াং এই সুযোগটা যেতে দিতে চাচ্ছিল না, তাই আবারও শায়নকে সিডিউস করতে যায়। দুজনে আবারও একটু কিস করতে যাবে, আবারও শায়নের কাছে ফোন চলে আসে। পরের দিন ইয়ানকে জেলখানায় দেখানো হয়। ইয়ানের সাথে দেখা করতে ভিতরে জিয়াং আসে, যাকে দেখার পর ইয়ান বলে তুমি এখানে আমাকে দেখতে এসেছো? জিয়াং বলে যে তোমার শার্ট এখানে খুলে ফেলো। ইয়ান বলে মনে হচ্ছে আজ তুমি অনেক বেশি রোমান্টিক মুডে রয়েছো। জিয়াং বলে আঘাত পাওয়ার জায়গায় যদি মেডিসিন না লাগাও তাহলে পরে আরো বড় প্রবলেম হয়ে যাবে। এরপরে নিজে এখানে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তখন বলে ইয়ান এই সব কিছুতে আমি সুস্থ হয়ে যাব না, আমি তো অন্য কিছুতেই সুস্থ হব। জিয়াং জিজ্ঞাসা করে তুমি কিসে সুস্থ হয়ে যাবে? ইয়ান ওকে কিস করে, আমি এরকম ভাবে সুস্থ হয়ে যাব। জিয়াং ওকে মানা করছিল। ইয়ান বলে বাইরে শ্যান আমাদের দুজনকেই দেখছে, তাই ওকে জেলাস ফিল করানোর জন্য আর ওকে বিশ্বাস করানোর জন্য যে তুমি আমাকে কত বেশি লাইক করো, তাই আমাকে কিস করতে দাও। তখন আর কোনো কিছু বলে না জিয়াং। শ্যান চলে গেলে ও নিজেও এখান থেকে বের হয়ে যায়। রাতে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দেখতে পায় শ্যানের ফিয়ন্সির উপরে কেউ একজন অ্যাটাক করেছে। শ্যানের উপরেও অ্যাটাক করে, বাট শ্যান তো ওই ছেলেটির সাথে ফাইট করতে পারে। এরপরে ওখান থেকে দেখা করতে আসে ইয়ানের সাথে,
কারণ ইয়ান জেল থেকে ছাড়া পেয়েছে। আর ইয়ান তো আজ এখানে জিয়াংকে সারপ্রাইজ দেওয়ার জন্য জিয়াং এর সিস্টারকে নিয়ে আসে। আর এতদিন পর সিস্টারকে দেখার পর জিয়াং অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর খুশি হয়ে জিজ্ঞাসা করে, তুমি এতদিন কোথায় ছিলে আর ওখানে কি তোমার কোনো প্রবলেম হয়েছে? তখন সিস্টার জানায়, ওখানে আমার কোনো প্রবলেম হয়নি, আর ইয়াং ব্রাদার আমার অনেক ভালোভাবে খেয়াল রেখেছে। আজ সারা দিন জিয়াং ওর সিস্টারের সাথে কাটায়, এমনকি সিস্টার এখানে ঘুমিয়েও পড়ে। ইয়ান যখন ওকে সিস্টারকে আমার সাথে দেখা করানোর জন্য, আর আমি আবারও কবে ওর সাথে দেখা করতে পারবো? ইয়ান বলে, যখন তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। পরের দিন রাতে জিয়াং দেখা করতে আসে শায়ানের সাথে। শায়ানকে হাঁকও করে নেয়। দূর থেকে এইসব কিছু দেখার পর ইয়ানের অনেক বেশি জেলাস হয়। আর যখনই ও সময় পেয়ে যায় জিয়াংকে নিজের সাথে করে নিয়ে আসে। জিয়াংকে বলে, তুমি কিভাবে শায়ানকে হাঁক করতে পারো? আমি চাই তুমি আমার সাথে থাকার সময় অনেক বেশি স্মাইল করো, বাট এইটা তুমি অন্য কারোর সাথে থাকার সময় কেন করো? আমার সাথে কেন করো না? আর জোর করে এখানে কিস করছিল জিয়াংকে। জিয়াং ওকে থাপ্পড় মারে। ইয়ান রেগে ওকে আবারও কিস করে, জিয়াং ওকে আবারও থাপ্পড় মারে। তো এরকমটাই চলতে থাকছিল। তখন বলে, ইয়ানা তুমি যদি আমাকে 5 মিনিট কিস করতে দাও তাহলে তোমার ওই টাকার ভিতর থেকে আমি 5 মিলিয়ন কেটে দেব। জিয়াং বলে, এই ব্যাপার, তাহলে ঠিক আছে, আর ওকে 5 মিনিট কিস করতে দেয়। এরপরে ইয়ান অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে, ওখান থেকে 5 মিলিয়ন কেটে দাও। এরপরে ইয়ান এখানে জিয়াংকে বলে, ড্যাড আর শ্যান তারা দুজনে ড্রাগসের ব্যবসা করে আর আমি তাদেরকে হাতে নাতে ধরতে চাচ্ছি। এরপরে নিজের সাথে করে জিয়াংকে তার বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ, আমি লাইক করি জিয়াংকে, তবে জিয়াংও আমাকে লাইক করে। আর ইয়ান নিজের কাছে শুধুমাত্র জিয়াংকে জোর করে রেখেছে প্রতিশোধ নেওয়ার জন্য। গ্র্যান্ডপা বলে, এটা কিভাবে হতে পারে? শ্যান তোমার তো ফিয়ন্সি রয়েছে, পারো। ইয়ান ওদের সবাইকে এটা বিশ্বাস করানোর জন্য সবার সামনে এখানে জিয়াংকেই কিস করে, এইটা দেখানোর জন্য যে জিয়াং নিজের ইচ্ছাগুলো কেড়ে নাও আর এটাই হচ্ছে তোমার অভ্যাস। এইসব কিছুতে ইয়ান অনেক রেগে যায়, শ্যানকে পাঞ্চ মারে। তখন এখানে জিয়াং আসে আর ও তো এখানে শ্যানকে নিজের সাথে করে নিয়ে যায়। এরপরে শ্যানের আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, যেখানে শ্যান ওকে সরি বলে যে আমার জন্য তোমাকে আজ গ্র্যান্ডপা অনেক কথা শুনিয়েছে আর অনেক বাজে বাজে কথা বলেছে। তখন বলে জিয়াং, তোমাকে সরি বলতে হবে না, এইসব নিয়ে আমি মন খারাপ করিনি। আর আমি তো বাধ্য হয়ে ইয়ানের সাথে রয়েছি, কারণ ইয়ান আমাকে অনেক বেশি ভয় দেখিয়েছে। যদি আমি ওর সাথে না থাকি তাহলে আমার ক্ষতি করে দেবে। শ্যান বলে, তুমি ওকে দেখে ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব ওখান থেকে বের হয়ে আসার জন্য। এরপরে আমরা শ্যানকে একটি ক্লাবে দেখতে পাই আর এখানে একজন লোক ঠিক করে কাউকে মারার জন্য। জিয়াং যখন ক্লিনারের জব করছিল তখন ওখানে একটি ছেলে আসে, হাতে একটি ছুরিও ছিল, এখানে এসেছে জিয়াংকে মেরে ফেলার জন্য। জিয়াং বলে, আচ্ছা তুমি আমাকে মারতে এসেছো, কিন্তু অনেক বেশি লেট করেছো, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। তখনই পাশ থেকে ইয়ান বের হয়ে আসে, যেখানে কিনা ওরা দুজনে এই ছেলেটি আসার অপেক্ষা করছিল। ছেলেটি তখন ভয় পেয়ে যায় আর বলে, তোমরা দুজনে কি প্ল্যান করেছো? এখানে তাদের দুজনের ভিতরে ফাইটও শুরু হয়ে যায়, যেখানে ইয়ান তো ছেলেটিকে হারিয়ে দেয় আর দুজনে ওকে জোর করছিল এখানে ওকে কে পাঠিয়েছে তার নাম বলার জন্য, কিন্তু ছেলেটি নিজের মুখ খুলতে রাজি নয়। তখন এরা ভয় দেখায়, যেখানে জিয়াং বলে, তুমি কোনটা বেছে নেবে, ছুরি দিয়ে মেরে ফেলবো নাকি তোমাকে আগুনে পুড়িয়ে মারবো? এখন তুমিই বলো কোনটা তোমার জন্য ভালো হবে। আর এইসব শোনার পর ছেলেটি এবার ভয় পেয়ে যায় আর বলে, আমি তোমাদেরকে সব সত্যি কথা বলে দেব। এরপরে ইয়ান শ্যানকে ধরার জন্য একটি প্ল্যান তৈরি করে। একটু পরে ওর কাছে জিয়াং আসে অনেক হট একটি ড্রেস পরে, আর ওকে এরকম ভাবে দেখার পর ইয়ান তো নিজেকেই করতে পারবে না আর আমি ভালোভাবে কাজটি কমপ্লিট করে আসতে পারবো। জিয়াং এর কথা শোনার পর ইয়ান এখানে জিয়াংকে বলে, সাবধানে থেকো আর দরকার পড়লে তুমি আমার কাছ থেকে সাহায্য নিতে পারো। এইটা বলে এখানে জিয়াংকে একটি চিপ দেয় আর এটাই শ্যানের ওখানে রেখে আসতে হবে, তাহলে ওরা প্ল্যান অনুযায়ী কাজ করতে পারবে। জিয়াং বলে, আমাকে নিয়ে এত চিন্তা করার দরকার নেই, এখান থেকে চলে যাই। পরে জিয়াং একটি ক্লাবে আসে, যেখানে ওকে তো ভালোভাবে সার্চ করা হয়। এরপরে ভিতরে ঢুকতে দেওয়া হয়। ভিতরে ঢোকার পর জিয়াং নিজের মুখের ভিতর থেকে ওই চিপটা জিয়াংকে এখান থেকে যেতেই দিতে চাচ্ছিল না, কিন্তু জিয়াং ছেলেটির গলায় ছুরি ধরে ওখান থেকে বাহিরে আসে। আর বাহিরে আমরা দেখতে পাই ইয়ানকে। ইয়ান আজ এখানে নিজের গান নিয়ে আসেনি, তাই তো এখানে ও জিয়াংকে বাঁচানোর জন্য যেতেও পারছিল না। আর জিয়াং তো ধরা পড়ে যায় ওই ছেলেটির কাছে। তখনই এখানে পুলিশ চলে আসে আর শ্যানও এখানে এসেছিল জিয়াংকে বাঁচানোর জন্য, কিন্তু ছেলেটি অনেক বেশি রেগে যায় আর জিয়াংকে মেরে ফেলার জন্য আবারও জিয়াংয়ের দিকে একটি গুলি করে। এবার জিয়াংকে বাঁচানোর জন্য ইউ সামনে চলে আসে, এতে করে ওই গুলিটা এখানে ইয়াংয়ের লেগে যায় আর শ্যান রেগে গিয়ে ওই ছেলেটিকে একেবারে এখানেই মেরে ফেলে।
এরপরে জিয়াং নিজের সাথে করে ইয়ানকে নিয়ে আসে। ইয়ানের আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দেয়। ইয়ান ওর কাছ থেকে চিপ চায় আর এরপরে ওকে সরিও বলে যে আমার জন্য আজ তোমার জীবনটা চলে যেতে ধরেছিল। জিয়াং বলে এর জন্য তোমাকে সরি বলতে হবে না, আমি নিজের ইচ্ছাতেই তোমাকে সাহায্য করার জন্য ওখানে গিয়েছিলাম। ইয়ান বলে এখনো আমরা প্রমাণ পাইনি, আমাদেরকে আরো প্রমাণ খুঁজে বের করতে হবে শ্যানকে ধরার জন্য। তখন এখানে জিয়াং এর সিস্টারকেও নিয়ে আসা হয় আর ইউ বলে তুমি তোমার সিস্টারকে এখন নিজের কাছে রেখে দিতে পারো, আমার তো শুধুমাত্র ওই চিফ হলেই চলবে। পরের সিনে শ্যান আর ইয়ান তারা দুজনে একটি বিজনেস মিটিংয়ে এসেছিল, যেখানে শ্যান কিনা জেনে বুঝে ইয়ানের ড্রিঙ্কের ভিতরে ড্রাগস মিশিয়ে দেয় আর ওর জন্য একটি মেয়েও ঠিক করেছিল। ইয়ান এইসব কিছু আগে থেকেই জানতো, তাই এখানে জোর করে শ্যানকেও তখন ওই ড্রাগস দেওয়ার ড্রিঙ্ক খাইয়ে দেয়। এতে করে তারা দুজনে এখানে একদম পুরো ড্রাঙ্ক হয়ে যায় আর তাদের এখন একটি মেয়েরই প্রয়োজন আর ওইটা হচ্ছে জিয়াং। এইদিকে জিয়াং যখন নিজের সিস্টারের সাথে ব্রেকফাস্ট করছিল তখন ওর কাছে ফোন চলে আসে, তাড়াতাড়ি করে ওদের দুজনের কাছে আসে। যেখানে ওদের দুজনের এরকম অবস্থা দেখার পর জিয়াং গান বের করে, ওদের দুজনের মাথায় ধরে আর না শিয়ান একটু বেশি খেয়ে নেওয়ায় এখানেই অজ্ঞান হয়ে যায়। জিয়াং তখন জিজ্ঞাসা করে ইয়ানকে সত্যি করে বলবে তুমি কি আমার ড্যাডকে মেরেছো? তো ইয়ান বলে আমি সত্যি কথা বলছি, আমি তোমার ড্যাডকে মারিনি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এর পরের দিন জিয়াং আর জিয়াং এর সিস্টার একটি বার্থডে কেক নিয়ে দাঁড়িয়ে রয়েছিল ইয়ানকে সারপ্রাইজ দিতে, কারণ আজ ইয়ানের বার্থডে। বাট ইয়ান অনেকটাই রেগে ছিল, ওখান থেকে বের হয়ে যায়। এরপরে যখন জিয়াং জেলখানায় আসে কাজ করতে তখন এখানে একটি কয়েদির হাতে ওর বাবার ব্রেসলেট দেখতে পায়। জিজ্ঞাসা করে এইটা তোমার কাছে কিভাবে এসেছে? ওই কয়েদি এখানে মিথ্যে কথা বলে যে এটা তো ইয়ান আমাকে দিয়েছে তার কাজে সাহায্য করার জন্য। তখন তো জিয়াংয়ের এটাই মনে হয় যে ইয়ানে জিয়াংয়ের বাবাকে মেরে ফেলেছে, তাই রেগে চলে আসে ইয়ানের সাথে ঝগড়া করার জন্য। যেখানে ইয়ানের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে আমরা জানতে পারি ইয়ান নিজের বার্থডেকে এত বেশি হেট করে কারণ ইয়ানের বার্থডের দিন ইয়ানের মমের হার্ট অ্যাটাক হয়েছিল, কিন্তু পরে জানা যায় যে ইয়ানের মমের মেডিসিন আসলে শ্যান চেঞ্জ করে দেওয়ার কারণে হার্ট অ্যাটাকের কারণে ইয়ানের মম মারা গিয়েছে। এরপরে ইয়ান জিয়াংয়ের কাছে আসে নিজের সাথে করে জিয়াংকে নিয়ে যাওয়ার জন্য, যেখানে শ্যানও জিয়াংকে নিজের সাথে করে নিয়ে যেতে চায়। দুজনের ভিতরে জিয়াংকে নিয়ে ফাইট শুরু হয়ে যায়। জিয়াং তখন ওদের দুজনকে থামতে বলে আর এখানে নিজে থেকে শ্যানের সাথে যেতে রাজি হয়। এই সব কিছুর কারণে অনেকটাই হার্ড হয় এখানে ইয়ান। শ্যান জিয়াংকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে আর চায়ের ভিতরে এখানে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, এটা আগে থেকেই জানতো জিয়াং, তাই এখানে অ্যাক্টিং করতে থাকে। শ্যান তখন এখান থেকে উঠে যায়। ইয়ানের তো শ্যানের ওপরে সন্দেহ হয়েছে, তাই শ্যানের বাড়িতেই চলে আসে, যেখানে গার্ডরা ইয়ানকে ভিতরে যেতে দিচ্ছিল না, তাই ইয়ান ওদের সাথে অনেক বেশি ফাইট শুরু করে দেয়। তখনই এখানে জিয়াং আসে, গান বের করে গুন্ডাদেরকে ভয় দেখায়, কিন্তু এরপরেও একজন গুন্ডা এখানে ইয়ানকে ছুরি দিয়ে আঘাত করে। এরপরে জিয়াং ইয়ানের আঘাত পাওয়ার জায়গায় মেডিসিন লাগিয়ে দেয় আর এখন জিয়াং ইয়ানের কথাগুলোতে একদম সম্পূর্ণ বিশ্বাস করে নিয়েছে। তো এখানে ইয়ান বলে আমার মেডিসিন হচ্ছে শুধুমাত্র তুমি, এইটা বলে ওকে কিস করে নেয়। এরপরে গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে, দেখতে পায় যে গ্র্যান্ডপাকেও কেউ আগেই মেরে ফেলেছে। বুঝতে পারে এইসব কিছুর পেছনে শ্যান রয়েছে আর শ্যান এখন নিজের আসল রূপে চলে এসেছে, যেখানে ও তো ইয়ানকেও ব্ল্যাকমেল করার জন্য ধরে নিয়ে এসেছিল জিয়াংকে, কিন্তু এখানে ইয়ান জিয়াংকে বাঁচিয়ে নিতে পারে। এরপরে তারা সব প্রমাণ বের করে শ্যানের বিরুদ্ধে আর পুলিশ এসে যখন শ্যানকে ধরে নিয়ে যাবে তখন শ্যান নিজেই নিজের মাথায় গুলি করে আর এখানেই মারা যায়। এর কিছুদিন পরের সিন দেখানো হয়, যেখানে জিয়াং আসে ইয়ানের সাথে কথা বলতে, কারণ এখন ও ইয়ানকে লাইক করে ফেলেছে আর এই কথাটা ইয়ানকে বলে। দুজনে একে অপরের ফিলিং জানতে পেরে অনেক হ্যাপি। ইয়ান তখন নিজের পকেটের ভিতর থেকে একটি রিং বের করে আর জিয়াংকে বিয়ে করার জন্য প্রপোজ করে। জিয়ানও খুশি খুশি হ্যাঁ বলে দেয় আর এই সিনের সাথে ড্রামাটা শেষ হয়ে যায়। আজকের এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।